ইলিয়াস ভাই যে কল রেকর্ডিংগুলো ফাঁস করলেন এবং পুরা সোসাইটিকে, দেশের মানুষকে এমনভাবে মোটিভেট করলেন যে এই সময়টাতে আমাদের করণীয় কী, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামানো। এইটা আসলে রাজনৈতিক শক্তির চেয়েও শক্তিশালী, যেটা সকল রাজনৈতিক শক্তিকে এক জায়গায় করে, সকল জনমতকে এক জায়গায় করে। ঠিক এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় পিনাকি দাদার অবদানটা দেখেন, যে উনি কোনো রাজনৈতিক দলের না, সকল রাজনৈতিক দলকে মোটিভেট করে সামনে ফোর্স আপ করছেন। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থানে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার তাদের অনেক ভূমিকা ছিল। গণ অভ্যুত্থানের পরেও আওয়ামী লীগ যে ষড়যন্ত্রগুলো করেছে, সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য এবং নস্যাৎ করে দেওয়ার জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যে ভূমিকা পালন করেছে, তার চাইতে বেশি ভূমিকা পালন করেছে সাংবাদিক ইলিয়াস, পিনাকি। কারণ তারা বিশেষ করে কয়েকদিন আগে যে ঘটনাগুলো, কল রেকর্ডগুলো ফাঁস করেছেন এবং ডেইলি স্টার, প্রথম আলো নিয়ে যেই সংবাদগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করেছেন, সেগুলো বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা করতে পারে নাই। তো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তাদের এই অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তারেক ভাই। তারা তো আসলে বুঝতে পারবেন যে তারা আসলেও উপদেষ্টা হওয়ার মতো যোগ্য ছিল, কিন্তু সরকার তাদেরকে অ্যাভয়েড করে একটা সমালোচিত, আলোচিত ব্যক্তিদেরকে উপদেষ্টা বানাচ্ছে। অভ্যুত্থানে এটা তো ছাত্ররা তাদের জায়গা থেকে একটা ঘোষণা দিচ্ছিল, কিন্তু পুরা সোসাইটিকে একসঙ্গে যে মুভ করতে হবে, একসঙ্গে যে ঝাঁপিয়ে পড়তে হবে, এইটা কখনো পিনাকি দাদা ফোর্স আপ করছেন, কখনো ফেস দ্য পিপুলের সাগর ভাই ফোর্স আপ করছেন, তার একটা উজ্জ্বল মানে বিষয়। এবং আরেকটা আছে কনক সারোয়ার ভাই। আমাদের এই সময়ে ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে আমি আমার জায়গা থেকে মাঠে অল্প স্বল্প কাজ করেছি, ঠিক আছে? কিন্তু মানে সোশ্যালি সবাইকে এক জায়গায় নিয়ে আসা, যে আমরা এটা এখন করব, আমরা এই পণ্যটা বয়কট করব, আমরা এই জিনিসটা বয়কট করব, আমরা এই ইন্ডাস্ট্রিকে এখন চাপে ফেলবো, এই যে সামগ্রিকভাবে একটা গ্রুমিং, এইটা পিনাকি ভট্টাচার্য দাদা করেছেন। এবং সব শেষ হলো, পুরা জাতিকে দেখিয়ে দিয়েছেন গণমাধ্যমগুলোর মধ্যে দুটা গণমাধ্যম, একটা হলো প্রথম আলো আর একটা হলো ডেইলি স্টার। বিশেষত প্রথম আলোর সামগ্রিক আচরণকে ওনারা একবারে মুখোশ উন্মোচন করে দিয়েছেন, যে কিভাবে এখান থেকে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন হয়। আমাদের যে সরকারটা গঠিত হয়েছে আজকে, প্রথম আলো অফিসে যারা হাজিরা দিতে গেছে, ঠিক আছে, প্রথম আলোকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা এরকম একটা আয়োজন করছে। না করলে কারা কারা এই বেল্টের মধ্যে আছে তা এটা প্রকাশিত হতো না। এই বেল্টের মধ্যে কারা কারা আছে এটা প্রকাশিত হতো না। এবং দেখবেন এই প্রোগ্রামে সবাই যায় নাই, স্পেসিফিক কিছু মানুষ গিয়ে খুব ক্লোজলি কানেক্টেড হয়ে তারা উল্লাস যাপন করেছে এবং তারা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব প্রকাশ করেছে এবং এই ছবিগুলো নিজেরাই প্রচার করছে। দেখেন কিন্তু ভালো করে, অর্থাৎ এরা যে ইউনাইটেড আছে তার একটা আপনার হলো মানে ম্যাসিভ বার্তা দিয়েছে, একটা শক্তিশালী একটা বার্তা দিয়েছে, ঠিক আছে? তো এখানে এক্স্যাক্টলি আমি বলবো যারা যারা আছে এখানে, আপনার হলো কম বেশি তারা ভারতের কানেক্টেড, মানে অল্প বেশি বিভিন্ন, এমনও থাকতে পারে না জেনে গেছে, না বুঝে গেছে, এরকমও হতে পারে। কিন্তু কিছু মানুষ তাদের পূর্ব আচরণ এবং সাম্প্রতিক আচরণ এবং এই নিকটতম সময়ের মধ্যে আচরণগুলো বলে দিচ্ছে যে এরা ক্লোজলি রয়ের কানেক্টেড। তো কি বলবো আর, যাক, এইভাবেই পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, কনক স্যাররা বারবার জাতিকে বাঁচায় যাচ্ছেন, ঠিক আছে? এবং আহ, আমরা যারা আছি ওনাদের এই কথাগুলোকে মান্য করি। দেখেন আমরা কি করেছি আসলে, একটা সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, অল্প 4-5 জন মানুষ মিলে
রাস্তায় রাস্তায় মাইকিং করেছি। হ্যাঁ? তারপরে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গ্রামগঞ্জে লিফলেটগুলো পৌঁছাইছি। এটা আমরা মাঠের কাজ করেছি। কিন্তু একটা মানুষ ধরেন পঞ্চগড় থেকে লিফলেট নিচ্ছে, এই যে লিফলেটিং কার্যক্রমগুলো চলছে, এটা কিন্তু ওনারা আমাদেরকে মানে সচেতন করেছেন এবং শিখায় দিয়েছেন। আজকে এই ঘটনার পরে আমরা যদি ভারত, ইসরাইল, র এদের দালালদের যদি চিনতে ভুল করি, তাহলে নিজের কপালে নিজেদেরকে বাড়ি দিতে হবে। হ্যাঁ? নিজের কপালে নিজেদেরকে আমরা যদি চিনতে ভুল করি যে আমরা এখনো চিনলাম না। তো আমি অনেকদিন আগে একটা বক্তব্যে বলেছিলাম যে এই সমাজের কারা কারা ভারতের দালাল, অথবা দেখেন মানে বিএনপি যখন বিপদে ছিল তখনও কিন্তু বিএনপির কিছু কিছু নেতা ক্ষমতাকে এনজয় করছে, ভালো করে বোঝেন কিন্তু। আবার মানে জামাত যখন বিপদে ছিল সেখানেও কিন্তু দুই একজন আছে বা দু চারজন থাকতে পারে যারা ক্ষমতাকে এনজয় করছে। অর্থাৎ দল বিরোধী দলে থাকুক অথবা ক্ষমতাসীন দলে থাকুক, ভারতের সহযোগিতায় এরা সবসময়ই শক্তিশালী থাকে। এইখান থেকেই চিনতে হবে যে ভারতের দালাল বা রয়ের দালাল কারা কারা, ভালো করে বোঝেন কিন্তু। আওয়ামী লীগ বিপদে আছে, এই সময়ের মধ্যেও আওয়ামী লীগের যারা আপনার হলো ছাড়া পাবে, যেমন সাবের হোসেন চৌধুরী, মানে যারা যারা ছাড়া পাচ্ছে তাদেরকে বুঝতে হবে এরা ভারতের স্পষ্টত শক্তি নিয়ে তারা বের হয়ে আসলো, এটা বুঝতে হবে কিন্তু। স্পিকার শিরিন শারমিন পাসপোর্ট পেয়ে যাচ্ছে এই সময়ে এসেও, বুঝতে হবে যে ভারতের স্পষ্ট পৃষ্ঠপোষকতায়। তা আমি বলেছিলাম ভারতের দালালদেরকে চিনবেন কীভাবে? ভারতের পুরা বেল্টের, মানে এটা তো একটা বেল্ট ছড়াই দিয়ে রাখছে, এইখানে সবাই ধরে থাকে। এই বেল্টের কোনো একজনকে ডিফাইন করতে পারেন, সেই একজনকে দিয়ে বাকি সব ওই বেল্টের সবাইকে আপনি আইডেন্টিফাই করবেন। ওদের সঙ্গে আর যার যার বেশি বেশি ওঠা বসা, বুঝতে পারবেন যে এদের মধ্যে একটা বন্ডিং আছে এবং এরা একই থিওরিতে চলে। তো এগুলো হলো আপনার গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আপনার হলো যা কিছু দেখি, মানে এগুলো আমরা অনেকে ভাবি কাকতালীয়, আসলে কোনো কিছুই কাকতালীয় না, কোনো কিছুই কাকতালীয় না। কেন বলতেছি কাকতালীয় না? যেই সময়টাতে ইলিয়াস ভাই এবং পেনেকে দাদা হুঙ্কার দিলেন তাদেরকে বয়কট করার বিষয়ে, সেই সময়টাতে তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করবে, তাদেরকে যারা প্রমোট করবে, বুঝতে হবে তারা পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইদের, ওনারা কিন্তু একজন না, ওনারা একটা কমিউনিটি, ওনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, ওনাদের পুরো কমিউনিটির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে। বুঝতে পারছেন? এই কথাগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের যেই সময়টাতে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইকে সবচেয়ে শক্তিশালী করা দরকার ছিল, আমরা সেই সময় ভারতের দালালি করতে দেখছি। যেই সময় ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম বেশি বেশি করার কথা ছিল, সেই সময় আমরা ঢিল দিচ্ছি। এই যে আমরা যে ঢিল দিলাম, এর ফলে যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতি আমরা পোষাতে পারবো না। এই ক্ষতি আমরা কোনোভাবেই পোষাতে পারবো না। আজকে তো এমন ইনফরমেশন পর্যন্ত বের হয়েছে যে এই ছবিগুলো প্রকাশের ক্ষেত্রে বা বিশেষভাবে দেখবেন এই ছবিগুলো অনেক কৌশলে হাই কোয়ালিটি হাই ডেফিনেশন ছবি এগুলো, এবং এগুলো ইচ্ছাকৃতভাবে পুরা সেট আপের পুরা কমিউনিটির ছবি তারা প্রকাশ করছে, পুরা কার্যক্রমের, যে তারা ইউনাইটেড আছে। হুম, এবং এটা অর্থ লেনদেনের বিষয় চলে আসছে এখানে, অর্থ লেনদেনের বিষয় চলে আসছে। তাহলে আজকে তৈয়ব ভাই বলতেছিল যে হয় বিপ্লবী সরকার অথবা নির্বাচন। ঠিক আছে? তো আমার কাছে শুনতে খুব ভাল লাগছে যে হয় বিপ্লবী সরকার করো অথবা নির্বাচন করো। তো আমি ওনাকে বললাম, ভাই এটা বুঝায় বলেন তো। কয় না, বিপ্লবী সরকার যদি না করতে পারে নির্বাচন দিতে হবে। আমি বললাম নির্বাচন দিতে হবে এটা বুঝলাম, সঠিক সময়ে নির্বাচন দিতে হবে এটা বুঝলাম,
কিন্তু হয় বিপ্লবী সরকার মানে কেন বুঝছেন? মানে বিপ্লবী সরকার আপনি এখন কেন যাচ্ছেন? ঠিক আছে? তো অনেকভাবে তার সাথে আলোচনা করলাম। আলোচনা করতে, করতে একটা বুঝে আসলাম আমরা যে আসলে বিপ্লবী সরকারও যেটা হবে, ঠিক আছে? ওইটা তো এই যে লোকগুলো উপদেষ্টা হইছে, ওদেরকে কি বাদ দিয়ে বিপ্লবী সরকার হবে? ঠিক আছে? বিপ্লবী সরকারে যারা আসবে, তারাও এই উপদেষ্টাদের পরামর্শেই তো নিয়োগ হবে। আবার এই উপদেষ্টারা যারা নিয়োগ দিছে, সেটাও তো আমাদের না। তারে বললাম, "তাহলে বিপ্লবী সরকার আপনার সরকার কেমন করে হবে?" হ্যাঁ? গাছে মানে কাঁঠাল আর গোঁফে তেল দিচ্ছেন, কাঁঠাল কখন ছিঁড়ে পড়বে আপনি খাইবেন। ঠিক আছে? তো এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমন এক মাইনকে চিপায় পড়ে আছি। তো একটু মানে ওনাকে বোঝালাম যে একটু ফাঁক-ফোকর পাইলেই সেনাবাহিনী টেক ওভার করতে পারে এবং সেনাবাহিনী টেক ওভার করলে সমস্যা কী? এই বিশ্লেষণটা করতেও আমার বিব্রত লাগে। কারণ এখনও টেক ওভার করেনি বা টেক ওভার করলে কীভাবে করবে তা এখনও নির্ধারিত না। তাই আগে থেকে বলা যায় না। কিন্তু টেক ওভার করলে, হ্যাঁ? আওয়ামী লীগ যে বেনিফিশিয়ার হবে তা বলা যায়। কেন বলা যায়? কারণ কয়েকটা পদোন্নতির ক্রম যে আছে, ক্রমবিন্যাস এইটা শেখ হাসিনা যাচাই বাছাই করেই সাজিয়েছে। তাহলে মানে এই যে মানে কিছুটা জনগণের প্রভাব থাকা সরকার, ইউনূস সরকার, সেখান থেকে ওখানে চলে যাওয়া মানে আপনার হলো গণতন্ত্রের পথ আরও সংক্ষুব্ধ হওয়া। আর গণতন্ত্রের পথ মানে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি যখন শুরুর থেকে বলছিলাম, আচ্ছা, শুরুর থেকে বলছিলাম কি? যে গণতান্ত্রিক সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে, ভোটাধিকারের বিষয়ে বিলম্ব করা যাবে না। মানে আমার এই কথাগুলো বলার কারণ কি? প্রথমত হলো এই সরকারের ইউনূস সাহেবকে আমরা পছন্দ করি, তাই আমরা সমর্থন করি এবং তার বিকল্প নাই, তার বেস্ট অল্টারনেটিভ নাই, তাই আমরা পছন্দ করি এবং তার উপর ভরসা করি। ঠিক আছে? কিন্তু এই সরকারের যে জনপ্রতিনিধিরা আছে বা এই সরকারের যারা বিভিন্ন উপদেষ্টারা হয়েছে, তারা আমাদের লোক না। ঠিক আছে? এর মধ্যে আদিলুর রহমান স্যারকে আমি আমার পক্ষের লোক বলতে পারি কারণ উনি একটা নিপীড়িত। উনি অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু বাকি উপদেষ্টা প্যানেলে যারা আছে, তারা কে হাসিনার ফ্যাসিবাদ দ্বারা, ফ্যাসিজম দ্বারা নিপীড়িত আপনারা দেখান। কতজন হাসিনার ফ্যাসিবাদ বা ফ্যাসিজম দ্বারা নির্যাতিত, নিপীড়িত? ঠিক আছে? তাহলে আপনি একটা হলো যে হাসিনার ফ্যাসিজমের দ্বারা নিপীড়িত, নির্যাতিত লোক দিলে সে হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু যদি হাসিনার ফ্যাসিজম দ্বারা বেনিফিশিয়ারি হয়, তাহলে হাসিনাকে বেনিফিট দেবে। তাহলে এই উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ হাসিনার ফ্যাসিজমের বেনিফিশিয়ারি, সেটা বিধানরঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা, আরও আবলা বেশ কিছু মানুষ আছে। ঠিক আছে? যারা সরাসরি শেখ হাসিনার ক্ষমতাকে সেটা মানে হলো সমীহ করে চলেছে। তাহলে আমরা চাচ্ছি কি? যে আমরা জনগণ একটা মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করব, তারা আমাদেরকে শাসন করবে। ঠিক আছে? ওইটা বেটার নাকি হাসিনার বেনিফিশিয়ারি গ্রহণ করা উপদেশটা বেটার? আমি জিজ্ঞাসা করছি। ওইটা বেটার নাকি প্রথম আলোর দেওয়া উপদেশটা বেটার? বলেন। এই ওইটা বেটার নাকি ভারতের দেওয়া উপদেশটা বেটার? এইগুলো এগুলো বুঝতে হবে আমাদেরকে। এগুলো গভীর অনুধাবনের বিষয়। জনগণের নির্বাচিত প্রতিনিধির চেয়ে বেটার কোনো অপশন হতেই পারে না। এইটাকে যারা ভাববে যে ১৬ বছর ধরে না খেয়ে আছে, লুটপাটের জন্য অস্থির হয়ে আছে, তারা মানে শুধুমাত্রই মানে বোকা, বোকা অথবা, তারা হলো নিজেরাই ক্ষমতা বেনিফিট ভোগ করতে চাচ্ছে দীর্ঘ সময় এইজন্য। ঠিক আছে? তো এই হলো মোটামুটি বিষয়। তো আমাদের কথা হলো যে ভারতের বিষয়ে
আমরা আমাদের জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত একমত থাকব, ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা শক্তিশালী থাকবে, আগ্রাসন বিরোধী লড়াই। ঠিক আছে? এবং আমাদের চাহিদা বিপ্লবী সরকার। ঠিক আছে? কিন্তু বিপ্লবী সরকারটা যদি যারা এই যে গোলালু সরকার হয় বা গোলালু সরকারের এক্সটেনশন ভার্সন হয়, তাহলে ওই বিপ্লবী সরকার আমি আবার চাই না। তাহলে আমি কি চাই? আমি গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই। এবং ওইটাই বলছিলাম যে আমি যে ভোটাধিকার চাই, এটা আমার চাওয়ার অধিকার আছে কি না? বা আমার মতো আরও একজন জনগণ বা আমার মতো আরও লক্ষ লক্ষ জনগণ বা আমার মতো কোটি কোটি জনগণ তার ভোটাধিকার চাওয়ার অধিকার রাখে কি না? এবং এই ভোটাধিকার চাওয়াকে যে ব্যঙ্গ করবে, তাচ্ছিল্য করবে, সে শেখ হাসিনার মতোই ফ্যাসিস্টে রূপান্তরিত হচ্ছে, হওয়ার প্রক্রিয়ায় আছে, এইটা বলা যায় কিনা? ফারুকী, বশির, এরা কেউই যাবে না। এরা কেউই যাবে না। ঠিক আছে? কারণ, কারণ, কারণ এরা এমনি এমনি নিয়োগ পায়নি। ঠিক আছে? এরা এমনি এমনি নিয়োগ পায়নি। এরা ওই ফিটনেস নিয়ে, ওই শক্তি নিয়ে এখানে নিয়োগ পাইছে। বুঝতে পারছেন? সেই শক্তি কিসের শক্তি আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? সেই শক্তি যতটা ক্লোজলি মানে বোঝাপড়ার মধ্যে থাকে, আমরা যারা চাই না, আমরা অতটা বোঝাপড়ার মধ্যে নাই। বুঝতে পারছেন? তারেক ভাই নূরকে নিয়ে কিছু বলেন। রয়ের সাথে নূর কাজ করতেছে। ঠিক আছে? নূরকে নিয়ে কি বলবো? উম নূরের অনেক সমর্থন থাকতে পারে। আছে। সমর্থন আস্তে, আস্তে বাড়বে। কারণ আমরা ভুলে যাই খুব দ্রুত। ঠিক আছে? কিন্তু যারা রাজনৈতিকভাবে বোদ্ধা, রাজনৈতিকভাবে বিজ্ঞ এবং দেশপ্রেমের আপনার হলো দেশপ্রেম নিয়ে আপনার হলো একটা সাধনা করছে, তারা ওই সময়টাকেই তার সম্পর্কে বুঝে গেছে যে সে কি আসলে। ঠিক আছে? এমনিতেই বিভিন্ন জেলার মানুষ এক জায়গায় কইরা একটা মিছিল করতে পারে, একটা বড় বিক্ষোভ করতে পারে। বাট এইটা আপনার হলো এইটা মানুষ তাকে গ্রহণ করে নিছে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। বা আপনার হলো এটা বিষয় মোটেও এরকম না। ঠিক আছে? এই সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ। যেদিন সে ইসরায়েলের সাথে সম্পৃক্ত হয়েছে, যেদিন সে রয়ের সহযোগিতায় বাংলাদেশে এসেছে, হ্যাঁ? এবং অফিসে নিয়মিত হাজিরা দিছে, তখন থেকে নাগরিকরা তার বিষয়ে একটা আ যা বোঝার বুঝে গেছে এবং যতটুকু ভাবার ভেবে নিয়েছে। তো আপনারা এই বিষয়ে বারবার জিজ্ঞাসা করছেন তাই উত্তর দিচ্ছি। তাছাড়া উত্তর দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি এতক্ষণ বলি নাই। জাস্ট অনেকবার একজন ভাই কমেন্ট করেছেন। ঠিক আছে? আ আমার পছন্দের দল এখন জামাত। আপনার মত কি? হো আপনার পছন্দের দল এখন জামাত। আমার পছন্দের দল আপনার হলো আমার নিজের দল যে একটা ছোট টিম, এই টিমটা আমার কাছে আমার ভালোবাসা। তারা ভারতের আগ্রাসন বিরোধী। ঠিক আছে? এর বাহিরে আমার ২য় পছন্দ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তার চিন্তা এবং তার সম্মোহনী শক্তি সামগ্রিকভাবে সবকিছুতে মুগ্ধ এবং কালো কোনো দাগ আমি পাই না তার রাজনীতিতে। সেটা সামগ্রিকভাবে অনেক কিছু ইস্যুতে সে জায়গা থেকে এবং ৩য় পছন্দের জায়গায় জামাতে ইসলামের ভাইয়েরা আছেন। এটা আমি এভাবে সিরিয়াল করার কারণ হলো মানে আমি বগুড়ার সন্তান। আমি এভাবে বেড়ে উঠেছি। আমার এই বিষয়গুলোতে ভালো জ্ঞান আছে। জাতীয়তাবাদী শক্তি দল হিসেবে। ঠিক আছে? আপনার পছন্দের দল জামাত হতে পারে। কিন্তু আমার পছন্দের দল আমার নিজের দল। আমরা যে ছোট একটা টিম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি, আমরা অত্যন্ত ইউনাইটেড। ছোট, খুবই ছোট। ঠিক আছে? জামাতের একটা ওয়ার্ডের কমিটির মতো মানে বড় না।
আমাদের, ঠিক আছে? কিন্তু আমরা সমাজে কিছু প্রভাব রাখার চেষ্টা করি। সমাজে কিছু পরিবর্তনের জন্য লড়াই করি। কখনো সফল হই, কখনো সফল হই না। এবং এই সফলতার পিছনে জামাতের সহযোগিতা থাকে, বিএনপির সহযোগিতা থাকে। আমরা সবাই মিলে একসাথে করি। ঠিক আছে? আলু, চাল, পেঁয়াজ এগুলো নিয়ে কি হচ্ছে? বিএনপি ভাই এখন মানুষ বলে আওয়ামী লীগ, বিএনপি এগুলো কি আপনি কি বলেন? আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগ ব্যাপকভাবে আপনার হলো শক্তিশালী একটা দল। আপনাদের চিন্তার বাহিরে, ঠিক আছে? আপনাদের চিন্তার বাহিরে। তাদের মানে হলো তারা তাদের আদর্শিক জায়গা থেকে অনেক কমিটেড, ঠিক আছে? কমিটেড আপনার এবং তাদের একটা ঐতিহাসিক স্লোগান আছে, জয় বাংলা। হ্যাঁ? তাদের ঐতিহাসিক পরিচয় আছে। এই সমস্ত পরিচয়, তাদের স্লোগান সবকিছু মিলায়ে আপনার আওয়ামী লীগ এত সহজে মিশে যাচ্ছে না। কেউ যদি বলে, "আরে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে।" আওয়ামী লীগ ধ্বংস হওয়ার সুযোগ ছিল। আওয়ামী লীগকে ধ্বংস করা হয়নি। আওয়ামী লীগকে ধ্বংস করার নীতি গ্রহণ করা হয়নি। সেটা রাজনৈতিকভাবে বিভিন্ন দল, তারপরে সরকার সবাই মিলে আওয়ামী লীগকে মাফ কইরা দিছে। বিষয়টা এরকম। ঠিক আছে? তাদেরকে গ্রেপ্তার করার পলিসি নেওয়া হয়নি। আওয়ামী লীগের কিছু ভোট আছে। এই ভোটগুলো জামাত নেওয়ার চেষ্টা করছে। এই ভোটগুলো বিএনপি নেওয়ার চেষ্টা করছে। এই ভোটগুলো যারা ক্ষমতায় আছে এখন সরকার, তারাও নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? এই জনসংখ্যার মতামতগুলো। তো এইটা হলো মানে বিষয়। হ্যাঁ? এইটা যেমন আপনার হলো আরো অনেক এই যে নূরের বাড্ডার যে সভাপতি হলো, ও আওয়ামী লীগ করতো। তারপরে পটুয়াখালীতে নূরের একটা বড় প্রোগ্রাম আয়োজন করলো। সমস্ত টাকা পয়সা দিছে। ওইখানের একটা পিপি, যারে নূর পিপি বানাইছে। ঠিক আছে? পিপি বানায় দিছে। মানে টাকার বিনিময়ে। হ্যাঁ? এইরকমভাবে বিভিন্ন জায়গায় পদায়ন করতেছে। বিভিন্ন দলে, দলেই করতেছে। দুঃখজনক, দুঃখজনক। তারপরে ওই যে বলল না যে কবর দিতে দেবে না কবরস্থানে একটা আওয়ামী লীগ নেতা বলছিল। দেখলাম যে ও মানে একটা বড় দলে যোগদান করছে। ঠিক আছে? এগুলো চলতেছে, এগুলো চলতেছে। সবাই তাদেরকে ভালোবাসতেছে, ভালোবাসা দিচ্ছে। সবার সাথে ভালো সম্পর্ক রয়ে যাচ্ছে, আমরা পড়ে যাচ্ছি আলাদাভাবে। হুম? এটা কে বলেছে? আহ আলু, পেঁয়াজ ইত্যাদি ভারত থেকে আমদানি করছেন কেন লজ্জা করে না? ঠিক আছে। পলাশ মণ্ডল। পলাশ মণ্ডল আপনি ভারতীয় না বাংলাদেশী? বলেন তো পলাশ মণ্ডল? ঠিক আছে। পলাশ মণ্ডল যদি ইন্ডিয়ান হয় বা ইন্ডিয়ান হয় তাহলে এক রকমের কথা বলবো। আর পলাশ মণ্ডল যদি বাংলাদেশী হয়েই মানে হলো ইন্ডিয়ার দালালি করে, হ্যাঁ? পলাশ মণ্ডল, ঠিক আছে? তাহলে আরেক ধরনের কথা বলবো। প্রথমত আমাদের ফসল ধ্বংস হয়েছে ভারতের আগ্রাসনের ফলে। হ্যাঁ? আমাদের ব্যাপকভাবে ফসল নষ্ট হয়েছে। হ্যাঁ? এই ফসল নষ্ট হয়েছে ভারতের আগ্রাসনের ফলে। যার ফলে আমাদের সবজি যে সেক্টরটা এটা বাধাগ্রস্ত হয়েছে, ব্যাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে? সে কারণে শুধু ভারত থেকে না, যেমন আজকে পাকিস্তান থেকে পেঁয়াজ আসলো, আলু আসলো অনেকগুলো। বিভিন্ন দেশ থেকে আসছে। ঠিক আছে? পলাশ মণ্ডলরা হলো মানে ভারতীয় হলে ওদের মতো করে কথা বলবে। কিন্তু আ ভারতীয়রা যে কত খারাপ একটা জাত, যে পার্শ্ববর্তী একটা দেশকে সম্মান করে না, তাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত করলো। আবার এসে বলছে যে ভারত থেকে আমদানি করছে কেন? ঠিক আছে? পলাশ মণ্ডল বলছি যে আমরা তো টাকা দিয়ে কিনে খাই। ঠিক আছে? আমরা না কিনলে কার কাছে বেচতো? তাই না? আমরা না কিনলে না খেয়ে থাকতে হয়। আমরা কলকাতায় যাই না, কলকাতার দোকানদারগুলো না খেয়ে মরতেছে। ঠিক আছে? হ্যাঁ? এটা হলো ভারতের নাগরিক যদি হয় তাহলে পলাশ মণ্ডলকে এটা বলি। আর যদি বাংলাদেশী হয়ে ইন্ডিয়ার দালালি করে তাহলে পলাশ মণ্ডলদেরকে আরেকটা কথা বলব যে, "তোরা মানুষ হ।" ঠিক আছে? দেশের পক্ষে কথা বলা শেখ। ওকে। আপনারা হলো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আ এই আর কি। হুম,
সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখি আমরা। আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে দাওয়াত দিই মানুষকে। ভারতের পণ্য বর্জনে দাওয়াত দেই, ভারতের দালালদের বর্জনে দাওয়াত দেই, ভারতের দালালদেরকে প্রতিহত করার বিষয়ে দাওয়াত দেই। এইরকম একটা বিষয়। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমার মতামত কী? ইসলামী আন্দোলনের বরিশালে সিটি নির্বাচনের বিষয়ে আমার একটা দ্বন্দ্ব হয়েছিল। এছাড়া ইসলামী আন্দোলনের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। ঠিক আছে? ওই সময় দ্বন্দ্ব ছিল। আমি এখনও মনে করি ওই সময় আমার দ্বন্দ্ব আমার সঠিক। ঠিক আছে? এবং এছাড়া তাদের বর্তমান কার্যকলাপ, আন্দোলনের সময়ের কার্যকলাপ বা পূর্বের কার্যকলাপ সবকিছু মিলে আমি সন্তুষ্ট। ফাইটার জেট কিনবে, কমপক্ষে ১ ঘন্টা করে লাইভ করবেন। ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, ইনকিলাব জিন্দাবাদ। মানে আমি আসলে ইনকিলাব জিন্দাবাদ, মানে আমার জ্ঞানের ঘাটতি আছে। মানে ইনকিলাব জিন্দাবাদটা আসলে কেন বলে? ঠিক আছে? দেখি আমি ইনকিলাব জিন্দাবাদ মানে কি? ইনকিলাব, জিন্দাবাদ মানে কি? ইনকিলাব জিন্দাবাদ উর্দু, হিন্দি, বাংলা, দক্ষিণ এশিয়া শব্দগোছর অনুবাদ। ও বিপ্লব দীর্ঘজীবী হোক, মানে লড়াই দীর্ঘজীবী হোক। আচ্ছা, 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 আচ্ছা। লড়াই দীর্ঘজীবী হোক। হ্যাঁ, সুন্দর কথা তো তাহলে। অনেকে জানতেন না কিন্তু ইনকিলাব জিন্দাবাদ মানে কি? ইনকিলাব জিন্দাবাদ মানে কে জানতেন না বলেন তো? ইনকিলাব জিন্দাবাদ মানে হলো লড়াই দীর্ঘজীবী হোক, লড়াই টিকে থাকুক, নাকি? আচ্ছা, লড়াই সফল হোক। আচ্ছা, আচ্ছা। অনেকে জানতেন না, শুধু বলতেন ইনকিলাব জিন্দাবাদ, আমার মতোই, তাই না? আচ্ছা, 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 ঠিক আছে। সেনাপ্রধান দেশ চালাচ্ছে, ইউনূস না, সেনাপ্রধান দেশ চালাচ্ছে না, এটা একটা ভুল কথা। সেনাপ্রধান সরকারের উপর খুব লিমিটেড হস্তক্ষেপ করছে। খুব লিমিটেড মানে খুবই লিমিটেড, খুবই লিমিটেড। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, সেনাপ্রধান লিমিটেড ফাংশন করছে, অত্যন্ত লিমিটেড। সেটা এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, প্রত্যেকটা জায়গা, থানা বা তাদের সেনাবাহিনী তাদের কার্যক্রম প্রায় মানে স্তীমিত করে দিছে। ঠিক আছে? ইনকিলাব অর্থ স্বাধীনতা না, ইনকিলাব মানে লড়াই, সংগ্রাম। সারা দেশে দখল চাঁদাবাজি নিয়ে কিছু বলুন। একটা মজার ঘটনা ঘটছে। ঠিক আছে? মজার ঘটনা ঘটছে, মানে গুলিস্তান এলাকায় সেনাবাহিনী তো সবাইকে উঠাই দিছে। তা আমি ওই দিনই বলছিলাম কতক্ষণের জন্য উঠাইছে। তো পরের দিনে তো আবার বসে গেল। সেখানে একটা ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে যে তারা একসাথে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, সমিতির মতো করছে। একটা সাবস্ক্রিপশন ফি আছে, ওইটা দিয়ে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় ঘুষ টুস দেওয়া, ম্যানেজ করা, এটা তারা করে। ঠিক আছে? ওইখানে নতুন একটা শ্রমিক সংগঠন যায় বলতেছে এখানে কোনো চাঁদাবাজি চলবে না। ঠিক আছে? কেউ চাঁদা চাইলে আমাদেরকে বলবেন। ঠিক আছে? বেসিক্যালি মানে ওই চাঁদার সেক্টরে তারা ঢুকতে চায়। ঢোকার জন্য প্রথম বয়ান দিচ্ছে এইখানে কোনো চাঁদাবাজি চলবে না। তো এইটা বলতে গিয়ে যারা দোকানদার ওখানে বসে আছে ওদের সাথে মারামারি লাগলো, মাথাটা ফাটায়, এরকম একটা অবস্থা। তো আমি আপনাদেরকে একটা কথা বলছি, এই যে চাঁদাবাজি চলবে না, তারপরে লুটপাট চলবে না, ঠিক আছে? বর্তমান সরকার যে আছে বা এই যে সমন্বয়করা আছে, হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে এরা কোনো অন্যায় করছে না? সমন্বয়করা কোনো চাঁদা নিচ্ছে না, কোনো কমিশন নিচ্ছে না, তারপরে হলো নিয়োগ বাণিজ্য করছে না, বদলি বাণিজ্য করছে না, হ্যাঁ হ্যালো মিস্টার অমুক কোম্পানি এই হয়েছে, এগুলো করছে না, তাই না? ঠিক আছে, করছে না, আপনারা যেটা ভাবেন, ঠিক আছে?
কি করছে না, তাই না? করছে না? আপনাদের কি মনে হয় করছে? হুম, বলেন তো। আপনারা নিজ নিজ এলাকায় যে সমন্বয়করা আছে, ওই এলাকার সমন্বয়কদেরকে নিয়ে স্টাডি করেন। জমি সেটেলমেন্ট, ব্যবসা সেটেলমেন্ট, তারপরে দোকান বসানো সেটেলমেন্ট, ঠিক আছে? ওই এলাকার ডিসি অফিসের সেটেলমেন্ট, এসপি অফিসের সেটেলমেন্ট, এগুলো সব বিনা পয়সায় হচ্ছে। এখন আর কোনো টাকা পয়সা লাগছে না, তাই না? একজন লিখছে, আপনি কি পদ চান? আজকে তো একজনের ভিডিও ভাইরাল হয়েছে। কি ভিডিও ভাইরাল হয়েছে? একজন লিখছে সমন্বয়কদের সবাই না। ঠিক আছে, কিছু কিছু সমন্বয়ক, জানি না, আপনারাই ভালো জানেন সবাই কিনা, অথবা কিছু কিছু সমন্বয়ক কিনা। আমি না, দর্শক, আলোচনা শুনে মন্তব্য করবেন। এই পিনাকি কনক স্যার এরা কিন্তু সবসময় দেশের জন্য কাজ করেছে, কিন্তু এই সরকার আমরা আশায় ছিলাম যে একটা এমন কাজ করবে যেটার মাধ্যমে দেশের মানুষ খুশি হবে। উপদেষ্টা মণ্ডলীতে এমন ফালতু লোককে নেওয়া হয়েছে যাকে নেওয়ার কারণে বিতর্কিত হয়েছে, কিন্তু যাকে নিলে বিতর্কিত নয় বরং মানুষ আনন্দ মিছিল করবে তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়নি। যেমনিভাবে সাংবাদিক মাহমুদুর রহমান, পিনাকি, কনক সারোয়ার আরও অনেকেই রয়েছেন, দেশের ভিতরে অনেকে রয়েছেন, কিন্তু তাদেরকে না নিয়ে ফারুকির মতো গাঁজাখোর এইটপাসদেরকে এই উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়েছে, তার মধ্যে আরও কয়েকজন রয়েছেন। তো এই হচ্ছে আমাদের অবস্থা। যোগ্যদেরকে যোগ্য স্থানে আমরা মূল্যায়ন করতে পারি না, যার কারণে আসলে এই দেশের এতটা অধপতন হয়, যার কারণে এই দেশে ভুল রাজনীতি